ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে ইউরোপের ৩ দেশের ওপর চটেছে ইসরায়েল। সন্ত্রাসীদের পুরস্কৃত করছে তারা, হুঙ্কার নেতানিয়াহুর। আগাম নির্বাচনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। ৪ জুলাই ভোট, মন্ত্রিসভার বৈঠকের পর আসলো এই সিদ্ধান্ত। বিরোধী লেবার পার্টির ক্ষমতায় ফেরার সম্ভাবনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। রাইসির মৃত্যুতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক ও বন্ধুত্বের সম্পর্কে ভাটা পড়বে না। রাইসিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠকে এমন কথা বলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বুধবার পৃথক বৈঠক করেন খামেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর, এসব বৈঠকে সম্পর্কের ধরন জোরদার করার উপর গুরুত্ব দেন সর্বোচ্চ নেতা। এদিন খামেনির সঙ্গে বৈঠক করেন কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ, হামাস নেতা ইসমাইল হানিয়া সহ ৫০টি দেশের প্রতিনিধি। তারা সবাই শোক প্রকাশ করে জানান, রাইসির মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। বৈঠকে হামাস নেতা ইসমাইল হানিয়াকে খামেনি বলেন, আগের মতোই ফিলিস্তিনের পাশে থাকবে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখন তার জন্মস্থান মাশহাদে আছেন এবং কিছুক্ষণ পরেই হয়তো তার দাফন কাজ সম্পন্ন হবে। সেখানকার পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই, এখন আসলে কি চলছে। রাইসা, আমরা একটু যদি সরাসরি মাশহাদে যাই, যে এই মুহূর্তে মাশহাদে কি হচ্ছে, আমরা একটু সরাসরি দেখব যে সেখানকার পরিস্থিতি কীরকম। আপনি জানেন যে মাশহাদে কিন্তু সকাল থেকেই লাখ লাখ মানুষ জড়ো হয়েছিল। আমরা একটু দেখব, দেখেন যদি এই মুহূর্তে দেখি, পুরো মাশহাদের রাস্তায় কিন্তু দেখেন লোকে লোকারণ্য, এবং এই শহরেই কিন্তু তার জন্ম এবং এখানেই বেড়ে ওঠা। এরপর থেকেই তাকে উনি বিভিন্ন শহরে গেছেন, দায়িত্ব পালন করেছেন, আপনি দেখতে পাচ্ছেন। আসলে একটা বিষয় যদি বলি যে কোনো নেতার মৃত্যুতে এই ধরনের আসলে মানুষের ভক্তদের যে আনাগোনা, সেটা কিন্তু খুব সচরাচর দেখা যায় না। এবং আমরা দেখলাম যে শুধু মাশহাদে না, এটি তার জন্মস্থান, কিন্তু তার আগে তিনি তেহরানে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তার আগে তাবরিজে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও কিন্তু আমরা একই চিত্র দেখেছি। এর আগে যদি আমি একটু বলি যে যখন রুহুল্লাহ খোমেনি যখন মারা গিয়েছিলেন, সেই সময়ে এরকম আমরা একটা চিত্র দেখেছি, এবং জেনারেল কাসেম সোলাইমানি যখন মারা গিয়েছিলেন তখন এরকম, অর্থাৎ ইরানেই যদি আমরা বলি খুব কম মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম দেখেছি। রাইসির এই যে মৃত্যুতে এত মানুষের যে ভক্তদের যে আশা, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? রাইসা, আপনাকে আসলে একটা কথা বারবার আমি গত কয়েকদিন ধরেই বলছিলাম যে ইব্রাহিম রাইসি যিনি মারা গেলেন প্রেসিডেন্ট, তিনি কিন্তু ছিলেন যে আগামীর যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, সেই তালিকার ১ নম্বরে ছিলেন এই ইব্রাহিম রাইসি, এবং তাকে কিন্তু সেভাবেই তৈরি করা হয়েছিল। একদম যদি বলি যে ছোটোবেলা থেকে, একদম ১৫ বছর বয়স থেকে তাকে কিন্তু ওইভাবেই, আমরা বলি না যে লালন পালন করে বড় করা, ঠিক ওইভাবেই তাকে ইরানের রাষ্ট্রীয় নীতি কী হবে, পররাষ্ট্রনীতি কী হবে, দেশটা কীভাবে চলবে, কোন কোন ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নিতে হবে, এই বিষয়গুলো সব কিছুই কিন্তু জানতেন ইব্রাহিম রাইসি। কারণ খামেনি তাকে সেভাবে তৈরি করেছিলেন, এবং ধারণাও করা হচ্ছিল যে তিনি হতে যাচ্ছেন পরবর্তী ধর্মীয় নেতা। কিন্তু আকস্মিক একটা দুর্ঘটনায়, আপনি জানেন যে গত রোববার যে ঘটনাটা, সেই ঘটনায় তিনি সহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ প্রায় ৯ জন নিহত হন, এবং এরপর প্রথমে তার মরদেহ নেওয়া হয় তাবরিজে, যেখানে লাখো মানুষ সমাবেত হন এবং তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানান। এরপরে আপনি জানেন যে এরপরে তার মরদেহ নিয়ে আসা হয় আপনার তেহরানে, রাজধানী তেহরানে, এবং সেখানে আপনি দেখেছেন সেখানে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পরে দেশের যে শীর্ষস্থানীয় যারা কর্মকর্তারা আছেন সবাই কান্নায় ভেঙে পড়েন। এরকম দৃশ্য আসলেই দেখা যায় না। এবং এরপরে তাকে নিয়ে যাওয়া হয় পবিত্র শহর কোমে, যে শহরে তিনি পড়াশোনা করেছেন। সেই কোমেও কিন্তু আমরা একই দৃশ্য দেখেছি, এবং কোম থেকে তাকে নিয়ে আসা হয় আবার সেই তেহরান, এবং সেই তেহরানে আপনি জানেন যে ৫০টি দেশের প্রতিনিধি সেখানে ছিলেন। এবং একটা বিষয় গুরুত্বপূর্ণ, শুধুমাত্র প্রতিনিধি না, বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান গিয়েছিলেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য। তার তিনি কত বড় নেতা ছিলেন বা কত জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন তা কিন্তু
এই কার্যকলাপগুলো দেখেই আসলে বোঝা যাচ্ছে। তার প্রেসিডেন্টের ক্ষমতার কিন্তু খুব বেশি দিনও হয়নি, 2021 সালে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং অল্প সময়ের মধ্যে তিনি একটা জনপ্রিয়তা পেয়েছিলেন। রানা, যেহেতু প্রতিনিধি অনেক দেশের রাষ্ট্রপ্রধানের কথা প্রসঙ্গটি আসলো, আমি একটু কূটনৈতিক বিষয়ে যেতে চাই। ইব্রাহিম রাইসি যখন ইরানের প্রেসিডেন্টের ক্ষমতায় আসেন, তিনি কিন্তু পররাষ্ট্রনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন এনেছিলেন এবং আমরা যদি খুব ভালো করে দেখি যে মধ্যপ্রাচ্যে সবসময় যুক্তরাষ্ট্রের একটা প্রভাব কিন্তু আছে। সেখান থেকে বের হয়ে যে মধ্যপ্রাচ্যের যে সীমানা, সেখান থেকে বের হয়ে রাইসি রাশিয়া, চীনের মতো যে প্রভাবশালী দেশগুলো আছে তাদের সঙ্গে কিন্তু, ইভেন ভারতের কথাও যদি বলি, কূটনৈতিক সম্পর্ক কিন্তু গড়ে তুলেছে এবং তাদের মধ্যে একটা ভূ রাজনৈতিক অনেক একটা দৃঢ় সম্পর্ক রয়েছে। এখন রাইসির মৃত্যুতে আসলে এই যে ভূ রাজনৈতিক যে বিষয়টা, এখানে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন বা বিশ্লেষকরা কি বলছে? রাইসির এই 3 বছরে আপনি যদি বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু সৌদি আরবের সঙ্গে ইরানের যে সুসম্পর্ক পুনরায় তৈরি হতে যাওয়ার যে ঘটনাটা, আপনি জানেন যে অবশ্যই, এবং সেটা চীনের মধ্যস্থতায় হয়েছে এবং এটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে ওই অঞ্চলটা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু একটা বৈরী সম্পর্ক, একদিকে সৌদি জোট, একদিকে ইরান জোট, দীর্ঘদিন ধরে কিন্তু একটা অস্থির একটা পরিবেশ তৈরি হয়ে আসছিল এবং আমরা দেখেছি এই 23-24 সালে এসে কিন্তু সেটা আস্তে আস্তে কমতে দেখেছি। এবং সম্প্রতি কিন্তু আপনি এই যে গাজা যুদ্ধে, যে ইসরায়েল যে যুদ্ধের পরে কিন্তু আমরা দেখেছি যে সবগুলো দেশের যে একটা একসঙ্গে হওয়ার যে একটা বিষয়, সেটাও কিন্তু তৈরি করেছিল ইরান। এবং আপনি জানেন যে এই ইরানই কিন্তু সেই নিরীহ ফিলিস্তিনিদের হত্যার যে প্রতিশোধ বলেন বা পাল্টা হুমকি দেখানো ইসরায়েলকে, তারাই কিন্তু দেখিয়েছে। সব দিক দিয়ে বলা যায় যে তার যে একটা ক্ষমতা, রাইসির কূটনৈতিক ক্ষমতা, এই বিষয়টা কিন্তু ছিল। আমাদের কাছে কিছু তথ্য আছে রাইসা, আমরা যদি একটু দেখি যে কী কী বিষয়গুলো আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু দেখি যে মাশহাদে দাফন, আমরা বলছিলাম যে মাশহাদ তার জন্মস্থান এবং সেখানেই তাকে এক পবিত্র মাজারে তাকে দাফন করা হচ্ছে এবং অল্প সময়ের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে রাইসির জীবন, আপনি দেখেন যে এক অধ্যায়ের পরিসমাপ্তি হচ্ছে আর কি, এবং সেটা আজকে হয়ে যাচ্ছে। এবং তার এই যে দীর্ঘ রাজনৈতিক জীবন, এই জীবনে যে পরিসমাপ্তি হচ্ছে, এরপরে প্রশ্ন আসছে যে রাইসি পরবর্তী ইরান কি হবে বা ইরান কোন দিকে যাবে। রানা, এখানে একটা আমি বিষয় আপনার কাছে জানতে চাই যে পরবর্তী যে প্রেসিডেন্ট ক্ষমতায় আসবেন, তাকে আসলে কি ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে এবং তিনি কি রাইসির মতোই আসলে, যে আমি কূটনৈতিক সম্পর্কের কথা বললাম যে অন্যান্য দেশের সাথে, সেইটুকু আসলে কতটুকু মানে বজায় রাখতে পারবে আর কি? রাইসা, একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ যে ইরানের প্রেসিডেন্ট বদলের সঙ্গে তাদের পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই। আপনি জানেন যে ধর্মীয় সর্বোচ্চ যিনি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি যেভাবে চাবেন ইরান কিন্তু সেভাবেই এগোবে আর কি। আপনি জানেন যে রাইসি মৃত্যুর একদিনের মাথায় কিন্তু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট একজন এসেছেন, পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার মানে তারা কিন্তু ওই ধারাটা বজায় রেখেছে। তারা বলেছে যে রাইসির মৃত্যুর সঙ্গে ইরানের যে এগিয়ে চলা, এটার কোনো বাধার মুখে পড়বে না। এবং যার ফলাফল কিন্তু আমরা দেখেছি। আমরা জানি যে এর মধ্যে 28 জুন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং এই দিন কিন্তু নির্বাচন হবে এবং এই দিন যিনি ক্ষমতায় আসবেন এবং তিনিও কিন্তু আসবেন এই খামেনির মদতপুষ্ট বা খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেউ। কারণ আপনি জানেন যে খামেনি যাকে সমর্থন দিবেন তিনিই কিন্তু হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট এবং যিনি প্রেসিডেন্ট আসবে সেক্ষেত্রে বলাই যায় ইরানের পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের পরিবর্তনটা কিন্তু আসবে না। আচ্ছা রানা, আমরা তাহলে 28 তারিখের যে নির্বাচন, তারপরেই আসলে বোঝা যাবে যে প্রেসিডেন্ট হিসেবে কে আসছেন এবং ইরানের পরবর্তী যে রাজনৈতিক পদক্ষেপ সেগুলো আসলে কি হবে। একটা বিষয় একটু বলে রেখে আপনাকে যে আজকে তো দাফন হচ্ছে এবং আজকেই আপনি জানেন যে প্রায় 50টি দেশের প্রতিনিধি ইরানে অবস্থান করছেন। তারা গিয়েছেন ওখানে তাকে শ্রদ্ধা জানানোর জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গতকাল রাতে তাদের একটা মিটিং হয়েছে সবার সঙ্গে এবং এই মিটিংয়ে নেতৃত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং সেখানে তিনি বলেছেন যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ছিল ইরানের, সেটা এখন যেমন আছে আগামীতে আরও দৃঢ় হবে। তো সেহেতু ইরানের পররাষ্ট্রনীতি কী হবে সেটা আমিও যেমন বুঝতে পারছি, আপনিও বুঝতে পারছেন এবং মানুষও কিন্তু আসলে বুঝতেই পারছে। সেটা আরও একটু ক্লিয়ার হবে যদি 28 তারিখের নির্বাচনটা হয়, তারপরে আরও হয়তো আমরা সবাই ভালো করে বুঝতে পারবো যে কোন দিকে আসলে মোড় নিবে সবকিছু। রানা, আপনাকে স্টুডিওতে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ রিসা।
বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে জোবায়ের নামে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সাদা গাড়ি জব্দ করেছে পশ্চিমবঙ্গ সিআইডি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ক্যাব চালককেও জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও কলকাতা পুলিশ সহ কয়েকটি টিম কাজ করছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। হত্যার পর তাকে কিভাবে কতগুলো টুকরো করে এই যে 3টে ট্রলি ব্যাগে করে বাইরে পাচার করা হয়েছিল, কোথায় পাচার করা হয়েছিল? বলা হচ্ছে যে এখানে এক্সেস মল একটা রয়েছে নিউ টাউনের, এই এমপি যেখানে ছিলেন সেই আবাসন থেকে খানিকটা আধা কিলোমিটার দূরের এক্সেস মলে এই গাড়িটা কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিল, 5 মিনিটের মতো সময় ছিল। তখন এই ভেতরে যে 3 জন ছিল তারা নিজেদের মধ্যে কথোপকথন করছিল এবং তারপর কিছুটা দূরে গিয়ে, সেখান থেকে আবার আধা কিলোমিটার দূরে গিয়ে এখানে রবি তীর্থ বলে একটা জায়গা আছে, রবি তীর্থের সামনে আবারও গিয়ে 3 জন কিছু সময় এই গাড়িটাকে দাঁড় করিয়ে কথাবার্তা হয় এবং তারপর গাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে গাড়ি থেকে 3 জনই ট্রলি নিয়ে নেমে যায় এবং সেখানে একটি খালের সামনে, নিউ টাউনের একটি খালের সামনে এই গাড়িটি, অর্থাৎ এই WB04 Z5839 এই গাড়িটি কিন্তু খালের সামনে দাঁড়ায় এবং তারা কিন্তু 3 জনই ট্রলি ব্যাগে করে হাতে নিয়ে তারা কিন্তু নেমে যায়। তো সব মিলিয়ে এমপি আনার হত্যার পর তাকে তার দেহ ব্যবচ্ছেদ করে কিভাবে কোথায় ফেলা হলো সেই তদন্তের অনেকটাই কিন্তু কিনারায় পৌঁছে গিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল গোয়েন্দারা। খুব শিগগিরই তারা জনমনে যে এত সময় পর্যন্ত যে কৌতূহল তৈরি হয়েছে সেই কৌতূহলের অবসান ঘটাতে পারবেন বলেই কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন। নিউ টাউন থানা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে 2025 সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও চলতি বছরের 4 জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। স্থানীয় সময় বুধবার বিকেলে লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানান ঋষি সুনাক। নতুন নির্বাচনের ঘোষণা দিয়ে নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন ঋষি সুনাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় মোড়। অবশেষে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের ঘোষণা দিয়েছেন দলের প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকি হ্যালি। রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের দীর্ঘদিন পর প্রথমবার জনসমক্ষে আসেন নিকি হ্যালি। ওয়াশিংটনে হার্ডস্টন ইনস্টিটিউটে দেয়া বক্তব্যে আকারে ইঙ্গিতে ট্রাম্পকে সমর্থনের কথা জানান সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর। বলেন, প্রেসিডেন্ট বাইডেন একজন বিপর্যয়কর ব্যক্তি, তাই আগামী নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করবেন তিনি। নিকি হ্যালির এমন আকস্মিক সিদ্ধান্তে ট্রাম্পের রানিং মেট হওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। অনেকে মনে করছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হতেই ডোনাল্ড ট্রাম্পকে হঠাৎ সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে ইউরোপের 3 দেশের ওপর চটেছে ইসরায়েল। সন্ত্রাসীদের পুরস্কৃত করছে তারা, হুঙ্কার নেতানিয়াহু। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ, সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ রাইসা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।